মা, আজকে রুটি ডালটা খেতে খুব মজা হয়েছে। আমার তো খেতে বেশ ভালো লাগছে। আমাকে আরেকটু দাও না মা। পেটটা ভরে খা, তোর মন ভরে তৃপ্তি নিয়ে খাওয়া দেখতে আমার খুব ভাল লাগে জানিস। এ কি গিন্নি, তোমার রুটিটা মেয়েকে দিয়ে দিলে যে, এবার তুমি কি খাবে? আরে আমার খাওয়া লাগবে না, এমনিতেই সকালে খাবার খেতে আমার ভালো লাগে না। তোমরা খাও, আমি বরং দুপুরেই খেয়ে নেব। তোমার এই অসুস্থ শরীর নিয়ে এভাবে না খেয়ে থাকা ঠিক না। এই নাও, এই অর্ধেক তুমি খাও আর এই অর্ধেক আমি খাই। কি যে বলো না তুমি, পুরুষ মানুষ এই অর্ধেক রুটি খেয়ে একবেলা চালাবে কি করে? আরে হয়ে যাবে হয়ে যাবে। এ বছর থেকে দেখো গিন্নি, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। জমিতে এবার ভালো ফসল হবে বলে মনে হচ্ছে গো। তাই যেন হয়। এতদিন অলসতা না করে ফেলানো জমিটাই চাষ শুরু করতে পারতে, তবে আজ আমাদের এই দুদিন দেখতে হতো না। হ্যাঁ গিন্নি, মানুষ তো আর সারা জীবন একরকম থাকে না বলো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এই দেখো, কথায় কথায় বেলাটা বেড়েই গেল। চাষের জমিতে বেশ কিছু ঘাস হয়েছে, ওইগুলো আজ পরিষ্কার করতে হবে আমাকে। আচ্ছা যাও, বাড়িতে খাবার বলতে কটা চাল ছাড়া যে আর কিচ্ছু নেই। আমার জমিতে কাজ শেষ করে মহাজনের জমিতে কিছু কাজ আছে, সেটা করে যে টাকা পাবো তাই দিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসবো। রামু একজন অলস প্রকৃতির লোক ছিল। কিছুদিন আগে তার স্ত্রী কমলা অসুস্থ হলে অনেকের কাছে সাহায্য চেয়েও কারো কোনো সাহায্য পেল না। আর সেই থেকে সে প্রতিজ্ঞা করেছিল আর কখনো অলসতা না করে খেটে খাবে। ফসলের ক্ষেতটা দেখলে প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। এই ক্ষেতে আমার কত পরিশ্রম লুকিয়ে আছে। এবার বউ বাচ্চার মুখে চারটে ভালোভাবে খাবার দিতে পারলেই হবে। কি গো দাদা, এমন ভাবে কি দেখছো? তোমার ক্ষেতের ফসল নাকি? হ্যাঁ গো দাদা, হ্যাঁ, ক্ষেতের ফসলই তো দেখছি। কত কষ্টের ফসল। আমার জীবনে এই প্রথম এত কষ্ট করে এত ফসল চাষ করলাম। এত কষ্ট করে ফসল চাষ করে এবছরে কোনো লাভ নেই গো দাদা। শুনলাম 7 দিন ধরে তুমুল বৃষ্টি হবে। এই বৃষ্টিতে নাকি গ্রামে বন্যা শুরু হতে পারে। বলছো কি তুমি? 7 দিন কেন, পরপর যদি 3 দিন বৃষ্টি হয় তবে আমাদের যে না খেয়ে থাকতে হবে। সৃষ্টিকর্তাকে ডাকো, দেখো কি হয়। কি গো, তোমার আবার কি হলো? মাটি থেকে ফিরে এইভাবে বসে পড়লে কেন? গিন্নি, শুনলাম গ্রামে নাকি বন্যা হবে। যদি সত্যি সত্যি বন্যা হয় তবে আমি তোমাদের নিয়ে কোথায় থাকবো? কি খেতে দেব তোমাদের? আরে শোনা কথায় কান দিতে নেই, এত চিন্তা করো না তো। যখন যা হয় তখন তাই দেখা যাবে। যাও তো, গোসলটা সেরে এসো, একটু বিশ্রাম নাও। সেদিন রাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। একটানা 3 দিন এভাবে বৃষ্টি হতে লাগলো। বৃষ্টি কমাতো দূরের কথা, দিন দিন বৃষ্টি বেড়েই চলেছে। বৃষ্টির জলে তো গোটা গ্রাম বন্যার সৃষ্টি করছে। মাঠের ফসল সব নষ্ট হয়ে গেছে। বন্যার জল গ্রামে প্রবেশ করছে। মানুষ তো সব ঘরবন্দি হয়ে গেল। হুগু, আমাদের ঘরের ভেতর তো জল উঠে গেছে। কোথায় যাব আমরা? তুমি চিন্তা করো না গিন্নি, আমি একটা ব্যবস্থা ঠিকই করব। তুমি বরং তোমাকে নিয়ে বাড়িতে থাকো, আমি একটু বাইরে থেকে দেখে আসি কি অবস্থা। বাবা, আমার খুব খিদে পেয়েছে। আজ সারাদিন তো কিচ্ছু খাইনি। আমরা কি অনেকদিন খাবার খেতে পারবো না বাবা? আমাদের কি না খেয়ে থাকতে হবে? না মা, এই তো আমি বাইরে যাচ্ছি, দেখি কোনো খাবার পাই কিনা। রামু গ্রামে বের হয়ে দেখল গ্রামের অনেক মানুষই বন্যার জন্য প্রাণের ভয়ে তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে পালাচ্ছে। ও ভাই, তাড়াতাড়ি বাঁচতে চাইলে গ্রামটা ছাইরা দাও, না হইলে বন্যার পানিতে ডুইবা মরবা। আমাদের যাবার মতো তো কোনো জায়গা নেই দাদা, তাই মরলেও ওই পানিতেই মরতে হবে।
রামু অনেকের বাড়ি গেল কিছু খাবারের জন্য, কিন্তু এ সময় সবার বাড়িতেই খাবার সংকট ছিল, তাই কেউ সাহায্য করলো না। হঠাৎ তার চোখ পড়ল একটু দূরে অনেকগুলো বুনো হাঁস জলে ভেসে তার দিকেই আসছে। আরে, এ তো বুনো হাঁস, নিশ্চয়ই জঙ্গল থেকে ভেসে এদিকে আসছে। যে কটা পারি সে কটা বুনো হাঁস ধরতে হবে, তাহলে খাবারের জন্য কয়েকদিন আর চিন্তা করতে হবে না। গিন্নি, ও গিন্নি, আরে ধরো ধরো, হাতটা লেগে গেছে একেবারে। এত বুনো হাঁস, এত বুনো হাঁস কোথায় পেলে গো? জলের স্রোতে ভেসে আসছিল, তাই ধরেছি। শোনো, পাশের ঘরে রেখে দরজা দিয়ে রাখো, জলের ভেতরে থাকবে, বের হতে পারবে না। কিন্তু এত হাঁস দিয়ে কি করবে? বাড়িতে তো গ্যাস আছে, দুটো রান্না করো না। আমি আরো কিছু বুনো হাঁস ধরে আনি, সেগুলো বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করব। বন্যায় তো সবার ঘরেই খাবার অভাব, তাই না? অবশ্যই তারা খাবার জন্য এই হাঁসটা কিনবে আমার থেকে, বুঝলে? বেশ ভালো বুদ্ধি করেছে তো, কিন্তু জল তো বেরিয়ে চলেছে, কি করবে কি? বেশি সমস্যা হলে ঘরের চালের ওপরে উঠব, তাছাড়া আর কি করা। জঙ্গলের পাশেই ছিল রামুদের বাড়ি। সে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের কাছে গিয়ে দেখলো সেখানে অনেক বুনো হাঁস। সে একে একে অনেকগুলো হাঁস ধরে মানুষের বাড়ি গিয়ে বিক্রি করতে লাগলো। হাঁস নেবে গো, হাঁস, আমার কাছে ভালো হাঁস আছে, হাঁস নেবেন গো, হাঁস। আরে রামু না, এদিকে আয়। হ্যাঁ দিনু, বলো, হাঁস নেবে? হ্যাঁ, একটা হাঁস তো নিতাম। ঘরে খাবারের জন্য কিচ্ছুটি নেই, বাচ্চাগুলো খাবারের জন্য ছটফট করছে। তুই আমাকে দুটো হাঁস দে তো। এই নাও হাঁস। খুব উপকার করলি রে ভাই, তা কত দিতে হবে? বেশি না, দুটো হাঁস মাত্র 200 টাকা। তাড়াতাড়ি দাও, বাকি হাঁসগুলো বিক্রি করে আবার ঘরে ফিরতে হবে। এই নে টাকা। বাহ, বেশ কটা টাকার হাঁস বিক্রি করলাম, এই টাকা দিয়ে কয়েকদিন চলতে পারবো। ওগো, এত হাঁস ধরে কি করবে? দিনকে দিন তো বন্যার পানি বেড়ে চলেছে, হাঁটু পানি ছাড়িয়ে কোমর পর্যন্ত উঠেছে। তুমি বরং বাকি হাঁসগুলো ছেড়ে দাও। চলো, আমরা বরং এখান থেকে উঁচু কোনো জায়গায় যাই। আরে, হাঁস ধরতে যাব না, আজকের ভেতরে বাকি হাঁসগুলো বিক্রি করে চলো আমরা এখান থেকে চলে যাব। একে তো বন্যায় আমাদের সঙ্গীরা এক এক জায়গায় স্রোতে ভেসে গেছে, এর উপরে গ্রামের মানুষ আমাদের সঙ্গীদের একের পর এক ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে চলতে থাকলে তো আমাদের হাঁসের বংশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। আমাদের যে করেই হোক এর একটা বিহিত করা দরকার, না হলে আরো অনেক হাসিদের প্রাণ যাবে। চলো আমরা সবাই মিলে হাঁস রানীর কাছে যাই, তিনি কি পরামর্শ দেয় তাই দেখি। হাঁস রানী তো জঙ্গলের ভেতর আটকে পড়েছে, তিনি কিছুতেই বেরোতে পারছে না। বন্যার পানি এখন দক্ষিণ দিকে যেতে শুরু করেছে। এমত অবস্থায় হাঁস রানী বের হলে দক্ষিণে স্রোতে ভেসে যাবে, তাহলে উপায়? হাঁস রানী, আপনি আপনি কিভাবে আসলেন? আর সবাই বের হয়ে আসলো, আপনি কেন বের হলেন না? বন্যার পানিতে হাসিদের রাজ্যে অনেক হাসি আটকা পড়ে, সব হাঁসকে বের করে দিয়ে আমি একটা ঘরে আটকা পড়ি। অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে এই পর্যন্ত এসেছি। আমাদের বাকি সঙ্গীদের বাঁচিয়ে আর কি হলো? গ্রামের রামু নামের একজন লোক আমাদের সঙ্গীদের ধরে নিয়ে যাচ্ছে। তাদের খাবারের সংকট বলে তারা হাঁসগুলো রান্না করে খাচ্ছে। না না, এটা হতে দেওয়া যাবে না। আমরা বাকি হাঁসগুলোকে যে করেই হোক রক্ষা করব। সবাই আমার সাথে রামুদের বাড়ি চলো। কিন্তু তারা যদি আমাদের ধরেও আটকে ফেলে? রামুর সাথে আমি কথা বলবো, তোমরা কোনো ভয় পেও না, সবাই চলো আমার সাথে। আরে, এত বুনো হাঁস আমার বাড়িতে? হ্যাঁ, অবাক হবারই তো কথা।
আমরা বুনো হাঁসেরা একত্র হয়ে তোমার কাছে এসেছি। কিন্তু কেন? তুমি আমাদের অন্যান্য বুনো হাঁস ধরেছ, এটা কিন্তু অন্যায়। আমাদের বাকি সঙ্গীদের ছেড়ে দাও তুমি। অন্যায় সেটা আমিও জানি, কিন্তু খিদের জন্য কি করব বলো? বউ বাচ্চা নিয়ে এছাড়া যে আমার আর কোনো পথ ছিল না। বুঝেছি, এই বন্যায় তোমাদের অনেক মানুষের খাবারের অসুবিধা হচ্ছে। আমি তোমাদের একটা ব্যবস্থা করে দেব। তোমরা তো হাঁস, তোমরা কি ব্যবস্থা করবে? সঙ্গিনীরা, মন দিয়ে শোনো আমার কথা। আমরা হাঁস সংখ্যায় অনেক অনেক, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। বন্যার পানি এখন কমতে শুরু করবে, কিন্তু তার আগে আমরা সবাই একত্রিত হয়ে ওদের জানা দিয়ে বন্যার স্রোত জঙ্গলের দিকে দেব। এতে করে বন্যার পানি জঙ্গলের ভেতর দিয়ে নিচে নামতে শুরু করবে। হ্যাঁ হাঁসরানী, আমরা সবাই প্রস্তুত। শোনো রামু, বন্যার পানি কালকের ভেতর শুকিয়ে যাবে, আর কিছুটা সময়ের জন্য কষ্ট করতে হবে যে। আমি ভুল করেছিলাম, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আসলে খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমাদের ধরতে হয়েছিল। তবে এতে তোমারও কোনো দোষ নেই, তুমি অনুশোচনা করো না। আমরা এবার আমাদের রাজ্যে ফিরে যাই। এই চলো সবাই। কিছুক্ষণ পর থেকে বন্যার পানি কমতে শুরু করলো। পরদিন সকালে সূর্যের আলোর আবির্ভাব হলো, গ্রামের মানুষের মুখেও হাসি ফুটলো। গিন্নি, কিছুদিন কষ্ট হবে, তবে চাষের কাজ প্রথম থেকে আবার শুরু করব, বুঝলে? হ্যাঁ গো, চিন্তা করো না, সৃষ্টিকর্তা বড় বিপদ থেকে আমাদের রক্ষা করলেন। দেখো আস্তে আস্তে সব আবার ঠিক হয়ে যাবে। এক গ্রামে নাহিদের পরিবার থাকতো। নাহিদের বাবা ছিল একজন মুদি দোকানদার। ওগো, শুনছো? তোমার কাছে কিছু টাকা হবে? দোকানের কিছু জিনিস কিনতে হবে গো। না গো, আমি টাকা পাবো কই? তোমার কাছে কিছু টাকা থাকলে তুমি তাই দিয়ে বাজার করে আনবে, তবেই আজ রান্না হবে। এখন বাজারের যা দাম, কি কিনবো, কি করে দোকানে সদাই তুলবো বুঝতে পারছি না। আমার কাছে তো একদমই টাকা নেই। দোকানে যা আছে তাই দিয়ে বেচা কেনা করো, দুঃখের দিন নিশ্চয়ই কেটে যাবে। ধৈর্য ধরতে হবে, এই আর কি। আচ্ছা, যাই দেখি কি আছে কপালে, তা তো বিধাতাই জানে। দুটো মুখে দিয়ে যাও, খালি মুখে গেলে যে অকল্যাণ হবে। আর কি অকল্যাণ হবে বউ? রমরমিয়ে ব্যবসাটা চলছিল, হঠাৎ করেই সব কেমন বদলে গেল। গলা দিয়ে খাবার নামবে না, তুমি বরং নাহিদকে খেতে দিও, আর ওর দিকে খেয়াল রেখো। বারন্ত ছেলে, কোথায় যায় কি করে। আমি চললাম। এই বলে নাহিদের বাবা দোকানে গেল। দোকানে বসা অবস্থায় একটা ক্রেতা এসে বলল, কি গো দোকানদার ভাই, তোমার কাছে আলু আছে? 2 কিলো আলু দাও। না রে ভাই, দোকানে সব জিনিসপাতি ফুরিয়ে গেছে, নতুন করে কিনবো তারও পয়সা নেই। এরকম হলে আর দোকানদারি করবে কি করে? কি করব ভাই, বাজারের সব জিনিসের যা দাম, কিনবো কি করে? তোমরা এরকম করলে তো আমরা কিনবো কি করে? শহরের দোকানেই তো যেতে হবে আমাদের। কিছুক্ষণ দোকানদারি করার পর বাসায় গিয়ে দেখে ওগো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না গো। কি করব বলো তো? আমি মনে হয় আর বাঁচবো না। তুমি চিন্তা করো না, দেখি কি করা যায়। আমি কবিরাজ ডেকে আনছি। এরপর নাহিদের বাবা কবিরাজ ডেকে আনলো। অতঃপর কবিরাজ বলল, আমি তোমার গিন্নির যা অবস্থা দেখছি, তার এখানে চিকিৎসা নেই। তাহলে কোথায় নিয়ে যাওয়া লাগবে কবিরাজ মশাই? তোমার গিন্নির যে রোগ হয়েছে, তার এখানে চিকিৎসা নেই। এই রোগের চিকিৎসা শহরে করা লাগবে, খরচও অনেক, কারণ অনেক দিন ধরে চিকিৎসা নিতে হবে। কেন, আপনি পারবেন না কবিরাজ মশাই? আমার হাতের অবস্থা ততটা তো ভালো নয়।
তা বললে যে তোমার গিন্নি বাঁচবে না। আমি কটা পত্তি দিয়ে যাচ্ছি, তবে যত তাড়াতাড়ি পারো শহরে নিয়ে যাও। নাহিদ তখন পাশেই দাঁড়িয়েছিল। তখন সে মনে মনে ভাবে সে কি করবে। তোমরা চিন্তা করো না মা, আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করব। বাবাকে আমি এমন অসহায় হয়ে থাকতে দেব না। এই বলে নাহিদ বেরিয়ে যায় কিছু একটা করে দেখতে। রাস্তায় হাঁটতে হাঁটতে তখন এক বুড়ির সাথে দেখা হয় তার। এত বড় লিচুর গাছ নিয়ে এসে আমি হাঁটতে পারছি না বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। কেউ কি নেই সে আমায় একটু সাহায্য করতে পারে? তখন বুড়িমার নাহিদের সাথে দেখা হয়। বুড়িমা তখন নাহিদকে বলে, এই যে বাবা, একটু শোনো না, এদিকে আমায় একটু সাহায্য করবি বাবা? কি হয়েছে বুড়িমা, কি সাহায্য লাগছে? আমার বড্ড জ্বালা বাপু, এই গাছ দেখলে আমার আর মাথা ঠিক থাকে না। এই লিচু গাছটা আমার ঘরের আঙিনায় লাগাবো, কিন্তু বয়ে নিয়ে যেতে পারছি না। আমায় একটু পৌঁছে দিবি বাবা? আচ্ছা দাও বুড়িমা, আমি নিতে পারবো, দাও। তুই নিবি তাহলে? তাতে তো আমার ভালোই হয়। আমারও টানতে টানতে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, তুই আমায় বাঁচালি বাবা। বুড়িমা, তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই রে, আমি একাই বুড়ো মানুষ থাকি। আমার গাছ লাগিয়েই দিন পার হয়ে যায়। এই গাছে যে ফল হয় তা বিক্রি করেই আমি সংসার চালাই। তোমার দেখছি বুড়ো হয়েও এখনো গাছের শখ রয়ে গেল। হ্যাঁ রে বাপু, গাছই আমার এখন প্রিয় বন্ধু। এই গাছই আমায় বাঁচিয়ে রেখেছে রে। এই গাছের ফল বিক্রি করেই আমার সে দিন কাটে। তা তোদের বাসায় কে কে আছে রে? আমার বাবা মা আর আমি। আমার মায়ের খুব শরীর খারাপ, বাবার দোকানটাও আগের মতো চলছে না। জানি না কি যে হবে, কি করে যে আমি মা বাবাকে সাহায্য করব। তো ভালো কোনো কবিরাজ দেখা, সব ঠিক হয়ে যাবে। দেখিয়েছি তো বুড়িমা, কিন্তু শহরে নিয়ে যেতে হবে, অনেক টাকা লাগবে। আমাদের তো অত টাকা নেই গো বুড়িমা। ওই তো, ওটা আমার বাড়ি। চল আমার বাড়িতে চল, দেখি তোর জন্যে কিছু করতে পারি কিনা। বুড়িমার বাড়িতে গিয়ে নাহিদ দেখে বুড়িমার বাড়িতে অনেক ফলমূলের বাগান। আরে বাহ, তোমার বাগানটা কি সুন্দর গোছানো। আমারও যদি এমন একটা বাগান থাকতো। তুই এত কষ্ট করে আমার গাছটি বয়ে এনে দিলি, তুই একটু বস, আমি তোকে কিছু খেতে দিচ্ছি। না বুড়িমা, আমার মা বলে সাহায্য করলে প্রতিদান নিতে নেই। আমি চলি গো, তুমি ভালো থেকো। এসেছিস তোর ইচ্ছেতে আর যাবি আমার ইচ্ছেতে। নে, চুপটি করে বস, আমি এক্ষুনি আসছি। নাহিদ বুড়িমার বাগান ঘুরে দেখছিল। অতঃপর বুড়িমা তরমুজ কেটে খেতে দেয় নাহিদকে। বুড়িমা, তোমার গাছে তরমুজ খেতে অনেক মজা। এত মজার তরমুজ আমি কোনোদিন খাইনি। তাই? তা বেশ তো, এই তরমুজের বীজগুলো নিয়ে যা, তোদের আঙিনায় লাগিয়ে দিস। কদিনের মধ্যেই এমন তরমুজ পাবি। আর এটা হাইব্রিড তরমুজ, সারা বছর জন্মাবে। তুমি তো ঠিক বলেছ বুড়িমা, আমি তো এটা ভেবে দেখিনি। আমি তাহলে এটাই করব। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমি আজ চলি। হ্যাঁ রে, তাহলে তুই তাই করিস। তাছাড়া বাজারে এখন অনেক তরমুজের দাম, তাহলে সেই তরমুজ বিক্রি করে তুই তোর মায়ের চিকিৎসাও করাতে পারবি। হ্যাঁ বুড়িমা, আমি আসি। অতঃপর নাহিদ তরমুজের বীজগুলো নিয়ে বাসায় গেল এবং তাদের বাড়ির উঠোনে লাগিয়ে দিল। কিরে নাহিদ, তুই এসব কি লাগাচ্ছিস? তুই জানিসই তো আমাদের পরিবারে কি অভাব অনটন। তুই দোকানের কাজে আমাকে সাহায্য করলেও তো পারিস। আমি তো গাছ লাগাচ্ছি বাবা, গাছ লাগানো খুব ভালো। এসব আজে বাজে জিনিস না লাগিয়ে আমার সাথে একটু দোকানে বসলেও তো পারিস। দুজনে মিলে পরিশ্রম করলে হয়তো ব্যবসাটা আবার দাঁড়িয়ে যাবে। দেখো না কি করি, তোমার কাজ তুমি করো বাবা, এই সময় ঠিকই চলে যাবে।
অতঃপর নাহিদের মা আবারও হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। নাহিদ, নাহিদের বাবা, কোথায় আছো তোমরা? আমি আমি যে আর পারছি না। আমার আমার বড্ড খারাপ লাগছে। আমি হয়তো আর বাঁচবো না রে। তোমার কিচ্ছু হবে না মা, আমি এখনই কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসছি। যাস না বাবা, যাস না। কবিরাজের ওষুধের কিচ্ছু হবে না। শেষ সময় তুই মায়ের পাশে থাক। অতঃপর নাহিদের বাবা তাড়াহুড়ো করে কবিরাজকে ডেকে আনে। কি হয়েছে কবিরাজ মশাই? আমার গিন্নির কি অবস্থা এখন? আমি তো আগেই বলেছি তোমাদের শহরে নিয়ে যেতে হবে। 2 দিনের ভেতরে শহরে নিয়ে না গেলে তোমার বউ আর বাঁচবে না। আমি এখন কি করব? আমার হাতে তো টাকা পয়সা কিচ্ছু নেই। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তার উপর শহরে চিকিৎসা। তুমি চিন্তা করো না বাবা, আমি একটা ব্যবস্থা করছি। তুই আবার কি করবি? মায়ের খেয়াল রাখ, আমি দোকানে যাই, আমি কিছু টাকার ব্যবস্থা করি, যাই। ওদিকে নাহিদের গাছে গাছ ভর্তি তরমুজ ধরেছে। নাহিদ তখন তার বাবাকে বলে, ওদিকে দেখো বাবা, আমার গাছের হাইব্রিড তরমুজ, যেমন স্বাদ তেমনই বড়। বাবা, ওগুলো বাজারে বিক্রি করলে কেমন হয়? সত্যিই তো, আমাদের গাছের অনেক তরমুজ ধরেছে। আমি তো ভাবিনি এত তরমুজ হবে। কিন্তু কে কিনবে আমাদের তরমুজ? কেন বাবা, আগে বাজারে নিয়ে দেখি না কি হয়। অতঃপর নাহিদ এবং নাহিদের বাবা দুজন মিলে তরমুজ বাজারে বিক্রি করতে যায়। অতঃপর এই তরমুজ বিক্রি করে তারা অনেক টাকা পায়। হ্যাঁ রে, আমাদের তো অনেক টাকায় বিক্রি হলো এগুলো। এই টাকা দিয়ে তোর মাকে সুস্থ করা যাবে তাহলে। হ্যাঁ, ঠিকই বলেছো বাবা, তোমার দোকানের জিনিসও তোলা যাবে, তাহলে আমাদের আর অভাব থাকবে না। সত্যিই তো, তোর বুদ্ধির কোনো তুলনা নেই। এই বুদ্ধি আমাকে এক বুড়িমা দিয়েছে বাবা, তাই তো আমাদের সুদিন এলো। অতঃপর ওই টাকা দিয়ে নাহিদ তার মায়ের চিকিৎসা করায় এবং তার মাও সুস্থ হয়ে যায় এবং বাকি টাকা দিয়ে জমি কেনে এবং বাপের দোকানে জিনিস তোলে। আহ, কতদিন পর দোকান ভরা জিনিসপত্র, কোনো ক্রেতা খালি হাতে ফিরছে না, এমনটাই তো চেয়েছিলাম। বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। আরে বাহ, আমাদের দোকানে এত সদাই। তোমার শরীর এখন কেমন আছে? সুস্থ না হয়ে কি আর উপায় আছে? যার ঘরে এমন দস্যি ছেলে আছে। আমি ঘরে গেলাম, বাজার পাঠিয়ে দিও, আজ জমিয়ে রান্না করব। তাহলে কিন্তু আমার এক অতিথি আসবে, আমি বুড়িমাকে খাওয়াতে চাই। বুড়িমার দেওয়ার তরমুজ বীজেই আজ আমার সুদিন এসেছে। তা বেশ তো, নিশ্চয় বলবি। তা উনি কি খেতে পছন্দ করে জানিস কিছু? ভালো মন্দ রান্না করলেই হবে। চলো মা, তোমাকে বাড়িতে নিয়ে যাই। তুই দোকানে বস, আমি বাজার সেরে তোর মাকে বাড়ি দিয়ে আসবো। না বাবা, আমি আমার তরমুজের গাছের যত্ন নিতে যাচ্ছি। তরমুজ গাছের যত্ন না নিলে এমন ফলন হবে কেমন করে? চলো মা। ভাগ্যিস তরমুজ গাছ ছিল, নয়তো কি যে হতো। অতঃপর তারা ধনী হয়ে যায় এবং সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কেয়া আর কলি হলো সৎ বোন। কেয়া যেমন সংসারী আর গোছানো, কলি ততটাই অগোছালো আর ছটফটে। কলি, আয় কলি, কোথায় গেলি রে বোন? কলি, কোথায় যে গেল মেয়েটা? বেলা যে গড়িয়ে গেল। রোজ রোজ ওকে খুঁজতে গিয়ে আমার যে ঘাম ছুটে যায়। ও বিধাতা, তুমি আমার ছোট বোনটাকে তো একটু বুদ্ধিও দিতে পারো। কেয়া এদিক ওদিক কলিকে খুঁজতে শুরু করলো। তখন জীবনের সাথে কেয়ার দেখা হলো। ও কেয়া, তোকে দেখতে পেয়ে ভালোই হলো রে মা।
আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। কেন গো কাকা, কিছু হয়েছে? আমার জমিতে এবছর ভাবছি লাউয়ের চাষ করব। তা তুই যদি লাউয়ের চারাগুলো আমার জমিতে বসিয়ে দিস তাহলে খুব ভালো হয়। 80টা লাউ গাছ বসানোর জন্য আমি তোকে পুরো 200 টাকা দেব। ঠিক আছে কাকা, তাই হবে। তোমার জমিতে কবে যেতে হবে? কাল সকালেই চলে আয়। তুই লাউ চারা বসালে তবেই না আমি লাউয়ের মাচা দেব। ঠিক আছে কাকা, এখন আমি চলি তাহলে। তাই ভর দুপুরে কোথায় চললি রে মা? কলিটাকে খুঁজছি, কোথায় যে যায়। যা খুঁজে দেখ ওকে খুঁজে পাওয়া যায় কিনা। ওকে খুঁজে পাওয়া কি এত সহজ? যা দস্যি মেয়ে, বাপরে বাপ। তুই যা কেয়া খুঁজে দেখ। নতুন একটা কাজ পাওয়ার আশায় কেয়া বড্ড খুশি হয়, কিন্তু কলিকে দেখতে না পেয়ে সে চিন্তায় পড়ে যায়। ওদিকে কলি ওদের পচা পুকুরটা সাফ করছিল। বাপরে বাপ, কত জন্মে জঞ্জাল যে পুকুরটায় জমে আছে কে জানে। কতদিন মাছ খাই না, যদি দুটো মাছ পেতাম বুবুকে নিয়ে মজা করে খেতাম। উলি বলি কলি, পচা পুকুরের জঞ্জাল সাফ করে দিলি। উলি বলি কলি, পচা পুকুরের জঞ্জাল সাফ করে মলি। তবে রে হতভাগা, আমায় নিয়ে মজা করে হচ্ছে। হ্যাঁ, আজ যদি এই পচা পুকুরের ফাঁকে তোকে না জমিয়েছি। কলি খেপে গেছে, ওমাগো পালাই। বাদর ছেলে একটা, আমি বরং আমার কাজ করি। ইস, যদি একটা মাছ পাই তবে বুবু কত খুশি হবে। রনি, কি হয়েছে তোমার? এমন ছুটে যাচ্ছ কোথায়? হাঁপাচ্ছ কেন? আর বলবো না কে বুবু, কলি বুবু। কলি? কোথায় কলি? আমি তো ওকেই খুঁজছিলাম। ওই পচা পুকুরে। আমি এখন যাই। পচা পুকুরে কলি কি করছে দেখি তো কি। কলি তখনও কোনো মাছ পায়নি। কেয়া গেল পচা পুকুরে। কি হচ্ছেটা কি সব? তোর কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না? আয়, উঠে আয় বলছি। পুকুরে জঞ্জালের সাথে হয়তো কোনো মাছ পাবো, সেই আশাতেই তো পুকুরে নেমেছি। কিন্তু দেখো না বুবু, একটাও মাছ খুঁজে পেলাম না। তবে পাবোই, আর একটু দেখি না। না, ওর বলছি এই পচা পুকুরে তোকে মাছ খুঁজতে হবে না। আমি কাল হাট থেকে তোর জন্য বেশ কয়েক টুকরো কাটা পোনা নিয়ে আসবো। এখন উঠে আয় বলছি। সত্যি বলছিস বুবু? কতদিন মাছ খাইনি, খুব খিদেও পেয়েছে। যা, আগে নদী থেকে ভালো করে গোসল করে আয়, আমি বাড়ি গিয়ে ভাত বাড়ছি। পরদিন এসেছিস মা? যা জমিতে সব গাছগুলো বসিয়ে দে দেখি। কিন্তু চাচা, এই জমিতে কি লাউ ভালো জন্মাবে? জমিটা তো খুব খড়খড়ে, একটু নরম জমিতে লাউ ভালো জন্মে। ওসব তোকে ভাবতে হবে না, তুই গাছগুলো পুঁতে দে। এবার বাজারের সকলে আমার জমির লাউ খাবে। লাউ কেমন করে ফলাতে হয় তা এবার আমি দেখিয়ে দেব। কেয়া কোনো কথা না বলে লাউ গাছগুলো যত্ন করে মাটিতে পুঁতে দিল। সব গাছ লাগানো শেষ হয়েছে কাকা, এবার আমার টাকাটা দাও, হাট করে ঘরে ফিরবো। তাই গাছ দুটো ফেলে রাখলি কেন? এগুলো তো লাগানোর জায়গা নেই কাকা। তাছাড়া গাছের পাতাগুলো কেমন হলদে হয়ে গেছে, হয়তো বাঁচবে না। নতুন জমিতে গাছ মরে যাওয়া কি ভালো কথা? তা তো ঠিকই বলেছিস। এই নে তোর টাকা। গাছ দুটো তুই নিয়ে যা, লাউ হলে খাস। বাজারে যা লাউয়ের দাম, কিনে তো খেতে পারিস না। আবার শুনেছি লাউ পাতা ভর্তা নাকি দারুণ খেতে। লাউ গাছ লাগাবো? আমাদের সে জমি কোথায় বলো কাকা? তবে তুমি ঠিকই বলেছো, এই কচি লাউ গাছ দুটোর পাতা ভর্তা করে খাওয়া যাবে। তোমায় ধন্যবাদ কাকা, চলি আমি। টাকা আর লাউ গাছ নিয়ে কিয়া গেল বাজারে। জলের দরে মাছ নিয়ে যাও, একদম টাটকা মাছ, ফুরিয়ে গেলে আর পাবে না। একটা গোটা মাছ নিলে বুড়ো দেব বিনামূল্যে। ও কাকা, কাটা পোনার লেজটা দাও না, কত টাকা হলো একটু দেখো তো। 700 গ্রাম আছে রে মা, একদম তাজা রুই, নিয়ে নে।
তুই বরং 80 টাকাই দিস, যা। ও কাকা, একটু কমে দাও না। একদম বাপু, এর কমে পারবো না। তাহলে সাথে একটা মুড়োও দাও, আমি তোমায় 80 টাকাই দিচ্ছি। বুড়োর জন্য 5 টাকা বেশি লাগবে। আচ্ছা দাও। মাছ আর চাল নিয়ে কিয়া খুশি মনে বাড়ি ফিরছিল। ওদিকে কলি তখন রান্না করছিল। ডাল ভাত দুটোই রান্না হয়ে গেছে, এবার বুবু এলে ছটপট মাছের ঝোল করে তবেই পেট পুরে ভাত খাবো। আচ্ছা, মাছ ভাজা বেশি মজা নাকি মাছের ঝোল? বুবুকে বলবো দুটোই রাখতে। বুবু মাছ নিয়ে আসবে তো। এই যে কি করছিস তুই রান্নাঘরে? ওঠ ওঠ বলছি। তোকে কতবার বলেছি তুই রান্নাঘরে আসবি না। আগুনের আঁচে তোর গায়ের রং তেতে পুড়ে গেলে ভালো কোনো ঘরে তোর বিয়েও দিতে পারবো না। মাছ খেতে চেয়েছি বলে একেবারে বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়ার মতলব করছিস নাকি বুবু? আমার সাফ কথা, আমি তোকে আর এবারে ছেড়ে কোথাও যাব না। সে হয়েছে। এ কি রে, ভাত ডাল সব রেঁধে ফেলেছিস? হ্যাঁ বুবু, তুই মাছ আনিসনি? এই দেখ, রুই মাছের মস্ত লেজ। এখান থেকে বেশ কয়েক টুকরো মাছ পাওয়া যাবে। একটা মুড়ো নিয়ে এলাম। এই লাউ পাতাগুলো দিয়ে মুড়ো দিয়ে রাখবো। এত ছোট্ট দুটো গাছ? না না বুবু, তুই বরং মুড়োর ঝোল কর, আমি বরং গাছগুলোকে লাগিয়ে দিই। কোথায় লাগাবি জানিস লাউ গাছের কতটা জায়গা প্রয়োজন? সে আমি বুঝবো। আমাদের পচা পুকুরে গাছ দুটো লাগিয়ে দিব, পানি দেওয়ার কোনো ঝামেলা নেই, জায়গাও কম, সময় মতো লাউ পাতা তুলে বিক্রি করব। ধুর, তাই কখনো হয়? খুব হয়। তুই মাছের ব্যবস্থা কর বুবু, আমি লাউ গাছের ব্যবস্থা করে আসছি। আজ তো পাগলি একটা মেয়ে, কখন যে মাথায় কি চাপে। কলি পুকুরের দুই ধারে সুন্দর করে লাউ গাছগুলো পুঁতে দিল। আমাদের লাউ গাছ, এই লাউ গাছে যেন আমাদের সব দুঃখ দূর করে দেয়। হায় হায়, আকাশে যে মেঘ করেছে, বৃষ্টি এলো বুঝি। কয়েকদিন পর। কি রে, কখন থেকে খেতে ডাকছি, চল খাবি আয়। কি রেঁধেছো বুবু? আজ শুধু ধোয়া ওঠা গরম ভাত, কাঁচা লঙ্কা আর নুন, এর চেয়ে বেশি কিছু নেই রে বোন। চল ভালো করে মেখে দেব, মজা করে খাবি। না না বুবু, আমি নুন লঙ্কা দিয়ে ভাত খাবো না, আমি মাছ তরকারি চাই। অমন জেদ করে না, আজকের মতো খেয়ে নে, কাল কিছু একটা উপায় বের করব। না, আমি কিছুতেই খাবো না। কলি চলে গেল। কিয়া এদিক ওদিক ওকে খুঁজতে শুরু করলো। কোথাও না পেয়ে এলো পচা পুকুরের কাছে। এত করে খুঁজলাম, কোথায় যে গেল মেয়েটা। হায় আল্লাহ, এবার আমি ওকে কোথায় পাবো বলো? আমাদের যে কেন গরিব করেছো, বোনটা তো আমার বুঝতেই চায় না। অবশ্য ওর বয়সী পাখি, ওকেই বা দোষ দিয়ে কি করবো। আরে বাপরে, পচা পুকুরে এত লাউ গাছ জন্মেছে। আমি বরং লাউগুলো তুলে বাজারে বিক্রি করে মাছ নিয়ে আসি। লাউ দিয়ে চিংড়ি মাছ রাখবো আজ। কিয়া আর দেরি না করে লাউ নিয়ে বাজারে গেল। টাটকা কচি লাউ সব একে একে বিক্রি হয়ে গেল। চিংড়ি নিয়ে কেয়া ঘরে ফিরছিল। এমন লাউ বিক্রি হলে আমাদের অবস্থাটা কিছুটা হলেও ভালো হবে। আমি যে পুকুরটা কেন ফেলে রেখেছিলাম, এতদিন লাউ চাষ করলে হয়তো আর আমাদের দিন দুঃখে কাটাতে হতো না। কি রে মা, তোর মুখ থেকে যে হাসি সরছে না, হলো কি? সবই তোমার দান গো কাকা, তোমার দেওয়া ওই লাউ গাছ দুটো পচা পুকুরে চাষ করেছি। আজ লাউ বিক্রি করে বেশ দামও পেলাম। হ্যাঁ রে, গাছগুলো বেশ ভালো জাতের, আমার খেতেও এবার বেশ লাউ ফলেছে। আমি চলি রে, লাউগুলো নিয়ে শহরে যেতে হবে। আমিও যাই কাকা, দেরি হলে আবার মাছগুলো পচে যাবে।
কেয়া কড়াইয়ে চিংড়ি মাছ ভাজতে শুরু করতেই তার গন্ধে কলি এসে হাজির হলো। আরে বাপরে, আমি ঠিক জানতাম আমাদের বাড়িতেই মাছ ভাজা হচ্ছে। মাছ কোথায় পেলি বুবু? সব তো তোর জন্যই হয়েছে। ফসা পুকুরে লাউ গাছগুলো তো তুই পুঁতেছিলি। জানিস কত লাউ ধরেছে? আর সারা গাছ সাদা সাদা লাউ ফুলে ভরে গেছে। এই লাউ বিক্রি করার টাকায় আমরা ভালোভাবে চলতে পারবো। আমিও সব জানি না বুবু, আমায় শুধু মাছ দিয়ে ভাত খেতে দিলেই হবে। একটা চিংড়ি ভাজা খাই না বুবু? যে কটা ইচ্ছে খা, তোর জন্যই তো সব। তুই তো আমার সোনা বোন। কি মজা, কি মজা! তুই খুব ভালো রে বুবু।